গরম বাড়ায় ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। বেড়েছে সব ধরনের ইলেকট্রনিক্স রিচার্জেবল পণ্যের দাম। খোড়া অজুহাত আমদানিকারকদের, লাগাম টানার দাবি ভোক্তার। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অগ্রাধিকার IMF-এর। সহায়তা বাড়ানোর প্রস্তাব ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধানের। গ্রিন বন্ড চালুর পরামর্শ। বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে শুল্ক বাড়াতে চায় বাইডেন সরকার। প্রস্তাবের বিরোধিতা করল খোদ দেশটির 4 প্রধান ব্যবসায়িক সংগঠন। US ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের চিঠি। প্রতিদিনই বাড়ছে পুঁজিবাজার ছেড়ে যাওয়াদের সংখ্যা। দুষ্টচক্রের হাতে বাজার জিম্মি, অভিযোগ বিনিয়োগকারীদের। আস্থার সংকট দূর করার তাগিদ। এবং রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা। সময় লাগবে 3 বছর। অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা। নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। লোডশেডিং আর গরমের আভাস পাওয়া মাত্রই দাম বাড়িয়েছেন চার্জিং লাইট, ফ্যান, জেনারেটর সহ IPS এর মতো পণ্যের। ক্রেতার চাহিদার যখন তুঙ্গে, তখন মজুত করে দাম বৃদ্ধিতে সময় পার করছে অসাধু সিন্ডিকেট। খুচরা ব্যবসায়ীরা দামের তারতম্যের দায় আমদানিকারকদের দিলেও ক্যামেরার সামনে পরিচয় লুকায় তারা। এমন লুটের রাজত্বে নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো। আর এখনই বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তার। মোমেন হোসেনের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। 3 সদস্যের পরিবার। লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মোকাররমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেষ বিশ্বাস। বলছেন 2000 টাকা রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে 3200 থেকে 300 টাকায়। এই লোডশেডিং এর কারণে ছোট বাচ্চারা ঘুমাতে পারে না, যার কারণে আমি আসছি চার্জার ফ্যান কিনতে। বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের। এবারও তার ব্যতিক্রম হয়নি। 600 টাকার রিচার্জেবল লাইটের দাম বেড়ে হয়েছে 800 থেকে 900 টাকা। প্রতিটি রিচার্জেবল ফ্যানের দাম বেড়েছে 1500 টাকা পর্যন্ত, বলছে ব্যবসায়ী উজ্জ্বল। যদিও সে দায় চাপাচ্ছে আমদানিকারকদের উপর। আমরা কিছু মাল কিনেছিলাম কত 5000, 500, 300 এরকম করে। ওগুলি এখন 6500, 7000 টাকা। তাও বলে যে মাল নাই, কিছুদিন পরে আসবে। মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি, রাইখা দিতেছে, পরে দাম বাড়ায় বিক্রি করে। শীতের সময় এগুলো ফ্যান ছিল আপনার 25 থেকে 2200 টাকা, তো ওই ফ্যান হয়ে গেছে এখন 3200 টাকা। 12 ইঞ্চি ফ্যান যেগুলা অনলাইনে মনে হচ্ছে 2200-2300 টাকা মনে হয় দেখছি, কিন্তু এই হিসেবে তো এটা অনেক দাম বেশি যাচ্ছে। 3400 টাকা বলে দিচ্ছে একবারে। ব্যবসায়ী উজ্জ্বলের তথ্যের সূত্রে রাজধানীর নবাবপুরে আর রহমান মার্কেটে সময় সংবাদ। মিডিয়া আমি জানি উনি ইম্পোর্ট করে। পাইকার সেন্টুর তথ্য মতে আমরা যাই পাশের শামস মার্কেটে, আমদানিকারক মিডিয়া গ্লোবাল মার্কেটিংয়ে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে প্রশ্ন করা হলে আমদানিকারক নয় বলে অস্বীকার করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তার প্রতিষ্ঠানে এত পণ্য কিভাবে আসলো? প্রতিষ্ঠানের সাথে আপনাদের নামে অভিযোগ করা যে আপনারা গরম আসছে, আপনার ফ্যান প্রতি চার্জার ফ্যানের প্রতি আপনার 1500 টাকা 2000 টাকা বাড়াই দিচ্ছে। এই অভিযোগটা কি সত্য কিনা? না, ইম্পোর্টারদের জিজ্ঞেস করেন। আমরা তো ওই জায়গায় আমরা ইম্পোর্টার না, এই নবপুরতে আশেপাশে কিনি। কোন জায়গা বলেন, আমাকে অ্যাড্রেসটা দেন, আমি ওখানে যাব। অ্যাড্রেস দেওয়ার কিছু নেই, এই জায়গায় অ্যাড্রেস দেওয়ার নয়। যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানিকারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো। পোর্টের ট্যাক্সের কারণে, মাল শিপিংয়ের খরচের বাড়তি, এলসির ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। শুধু লাইট আর ফ্যান না, বছরের ব্যবধানে 20,000 টাকার IPS এর ব্যাটারির দাম বেড়েছে 5000 টাকা। 2 থেকে 3000 টাকা বেড়েছে জেনারেটরের দামও। ব্যবসায়ীরা বলছেন এখন দামের তারতম্য কিছুটা কম, তবে গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে পণ্যের। সামনে থেকে লোডশেডিং হলে জেনারেটরের দাম বাড়বে সম্ভাবনা আছে। তারপরে বিশ্ব আপনার ডলারের দাম ব্যাপার আছে। গত বছর একটা ব্যাটারি ছিল 18 থেকে 20000 টাকা, এই ব্যাটারিটা দাঁড়াইছে হলো 24500 টাকা। লোডশেডিং আর গরমের তীব্রতা পুরোপুরি বৃদ্ধি না হওয়ার আগেই রিচার্জেবল পণ্যের দাম তুঙ্গে। ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নেবে কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরীর অ্যাজাক্স কলোনি বিদ্যুৎ সংযোগ নেই প্রায় 8 বছর ধরে। অ্যাজাক্স জুট মিল কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিভাগের প্রায় 6 কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওজোপাডিকো। এতে প্রচণ্ড গরমে কলোনিতে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 200 পরিবার।
স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে উদ্যোগ নিলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিদ্যুৎ বিভাগ। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। গত ৮ বছর ধরে প্রতিদিন এমন চিত্র খুলনা মহানগরের মধ্যেই ফুলবাড়িগেট এলাকায় অ্যাজাক্স জুট মিল কলোনিতে। অব্যাহত লোকসানের কারণে ২০১৫ সালে অ্যাজাক্স জুট মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের বাসস্থানের জন্য গড়ে ওঠা কলোনি ছেড়ে যাননি প্রায় ২০০ শ্রমিক ও তাদের পরিবার। এদিকে প্রায় ৬ কোটি টাকা বকেয়া থাকায় ওজো পারিকো ২০১৬ সালের অক্টোবর মাসে অ্যাজাক্স জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে থেকেই সিটি কর্পোরেশন এলাকায় থেকেও অন্ধকার এক জগতে বসবাস বাসিন্দাদের। বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও ৮ বছরেও কোনো সুরাহা পাননি তারা। অন্যান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত নিম্ন আয়ের মানুষগুলো। শিশুদের পড়াশোনা চলে মোমবাতির আলোয়। পড়াশোনার কষ্ট হয় বা বাইরে বেরোতে কষ্ট হয়, চোর ডাকাতেরও কিন্তু ভয় আছে। সিটির ভিতর থেকেও আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিরা কলোনি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ওজো পারিকো বলছে বড় অঙ্কের টাকা বকেয়া থাকায় আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মানবিক কারণে এখানে আলাদা মিটার বসায় এই সমস্ত শ্রমিকরা যাতে অন্ধকারে না থেকে একটু আলো পায়, ভালোভাবে থাকতে পারে। ওখানে দিলে বিদ্যুৎ বিল আদায়ের একটা ব্যাপার আছে এবং পুরনো টাকা পরিশোধের কোনো নিশ্চয়তা পাওয়া ছাড়া আমরা সংযোগ দিই না। তাছাড়া আদালতে মামলা আছে। খুলনার অ্যাজাক্স কলোনিতে প্রায় ১,০০০ মানুষের বসবাস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরী জুড়ে বাড়ছে পানির জন্য হাহাকার। অথচ ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন ২.৫ কোটি আর বছরে ৯১২ কোটি লিটার পানি অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে ৯০,০০০ গ্রাহকের ওপর। তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার ৬১% পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খোদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ ১.৫ মাস ধরে। দিনরাত ২৪ ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পানি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো অনেক দুর্ভোগে কষ্ট পাচ্ছে। কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে। এক হিসাব বলছে গত ৫ বছরে ১২০০ কিলোমিটার পাইপলাইনে ১০,৪৬৮টি ফুটো হয়েছে। মেরামতে খরচ হয়েছে ৬ কোটি। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1 to 2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটো যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা। সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টাই কিন্তু ভোক্তাদের গাড়ে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে ৯০,০০০ গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে ৫০ কোটি লিটার পানি, যার ৩০% নষ্ট হচ্ছে পাইপের ফুটোর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই ৬১% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে ৯১২ কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত ২৫ কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ সহ ৫ দেশ থেকে পোশাক আমদানিতে চড়া শুল্ক আরোপ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে এক শুনানিতে এমন প্রস্তাবের কথাই জানানো হয়েছে। যদিও প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কমিশন বরাবর চিঠি দিয়েছে দেশটির ৪ প্রধান ব্যবসায়িক সংগঠন। গেল ২৫ মার্চ আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, ন্যাশনাল রিটেল ফেডারেশন, রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছে তাদের অবস্থান পরিষ্কার করে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ। জিএসপি সুবিধা না পাওয়ার পর মার্কিন বাজারে তীব্র প্রতিযোগিতামূলক দামে তৈরি পোশাক সরবরাহ করছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তান। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচিত হয়ে
আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতিপিতা যে পদক্ষেপগুলি নিয়েছিলেন যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য, তিনি 19টা জেলাকে ভেঙে প্রতিটি মহকুমাকে জেলায় রূপান্তর করেন এবং প্রতিটি জায়গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণ করা, এবং সেই সাথে সাথে মানে খাদ্যের সাথে সাথে আমিষের যোগান দেওয়া, পুষ্টির নিশ্চয়তা দেওয়া, সেই দিকে তিনি দৃষ্টি দিয়েছিলেন। এবং খাদ্য উৎপাদনের জন্য সার আমদানি করা, ভালো বীজ উৎপাদন করা, কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য করা, সব ব্যবস্থাই কিন্তু তিনি করেছিলেন। এবং আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের জমির পরিমাণ সীমিত, তাছাড়া পারিবারিকভাবে যখন জমিগুলি ভাগ হয় তখন বিভিন্ন আইল দিয়ে যে ভাগ হয়ে যায়, যার ফলে কৃষি যান্ত্রিকীকরণ করা কঠিন হয়ে পড়ে, যে কারণে তিনি বহুমুখী গ্রাম সমবায় করে, সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ করবার পদক্ষেপ তিনি নিয়েছিলেন। কিন্তু সে কাজগুলি আর তিনি করে যেতে পারেননি, এটাই হচ্ছে সব থেকে দুঃখের। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমরা এটা ধরে নিতে পারিনি যে প্রতি বছরই আমাদের সমানভাবে ফসল উৎপাদন হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন, রেড ক্রিসেন্টের সহায়তা নিয়ে তিনি দুর্যোগকালীন সময়ে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া এবং মানুষ পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন শেল্টার করা, সেই সাথে সাথে মুজিব কেল্লা করা, অর্থাৎ শুধু মানুষ না পশু পাখিগুলিও যেন রক্ষা পায়, সে ব্যবস্থাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। যে একই সাথে যেন পশু পাখি, কারণ আপনারা জানেন যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না, সেই জন্যই তিনি এই যে মাটির ঢিপি করে করা, যেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া, মুজিব কল্যাণ, এটা জাতিপিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না, এটা সাধারণ মানুষই নাম দিয়েছিল। ঠিক সেইভাবেই কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন। স্বাধীনতার পরে কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ নেই, আপনি কী দিয়ে এই দেশ গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি এই বাংলাদেশ গড়ে তুলব। তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার মানুষ আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের আর থাকবে না, আনকোড, অর্থাৎ এই দিন আরও উন্নত হবে। 1973 সালে আমাদের আরও উন্নত মানের গবাদি পশু আনার জন্য তিনি অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভী এবং সার আমদানি করেন এবং বাংলাদেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন করার সূচনাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। বাংলাদেশ যদি জাতিপিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরো উন্নত হতে পারতাম, কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি, এটা হচ্ছে দুর্ভাগ্যের। 1996 সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না, আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল, এশিয়াতে তখন খাদ্যমন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তা ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না। কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি। আমরা
আপনাদের মনে থাকার কথা 1958 সালে 98 সালে যখন মানে ভয়াবহ বন্যা হয়, সেই 98 সালে যে বন্যা, আমার মনে হয় এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি। আমাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয়, ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না। এবং আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে। যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই। পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলা, সার, নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয়। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। যেখানে জাতিপিতা বলে গেছেন আমাদের মাটি আছে, সোনার মাটি, আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি। 2001 সালে আমার 5 বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি, তখনও 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2009 সালে যখন আবার সরকারে আসি, তখন দেখি সে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা, বরং ওই 26 লক্ষ না 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে। আর যেখানে মুদ্রাস্ফীতি আমি 1.50% রেখে গিয়েছিলাম, ইনফ্লেশন, চালের দাম মাত্র 10 টাকা ছিল, সেই চালের দাম 30 টাকার উপরে হয়ে গেছে, আর মূল্যস্ফীতি তখন 12% উঠে গেছে। তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেই এবং রিজার্ভ মানি 1 বিলিয়নও না, তারও কম। সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার সব রকম ব্যবস্থা করার ফলেই আজকে আমরা জাতিপিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমাদের লক্ষ্য ছিল 2020 সালে জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্তত বাংলাদেশকে আমরা আরো এক ধাপ উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, 2026 সাল থেকে তা শুরু হবে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা, আমরা প্রথমবার সরকারে এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি, কর্মসংস্থান ব্যাংক করি, তার মাধ্যমে ঋণ দিই, যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া, সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম। এবং পুষ্টির জন্য যা যা দরকার, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে,
খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে। গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে, সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকে তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে অন্তত এটুকু বলতে পারি যে আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে। খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18,06,00,000 পোলট্রির সংখ্যা, এখন তা 52,79,00,000, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। সেই সাথে এমনকি লবণ, চা, দুধ উৎপাদন সবকিছুই আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেটা সব থেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 562,30,00,000 ছিল, এখন 2,337,63,00,000 ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি। যেখানে বিএনপির আমলে মাত্র 1,170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই। কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে। সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র, বীজ উৎপাদন, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না, পশু পাখি সব কিছু উৎপাদনেই আমাদের গবেষকরা আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি। এটা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। আমাদের এত খাল, বিল, নদী, নালার দেশ আমরা, আমাদের দেশে মানুষের কেন আমিষের কষ্ট হবে? আর বর্তমান যুগে শুধু আমাদের না, বিশ্বব্যাপী এটা বলে যে মাংসের থেকে মাছ, সবজি সেগুলি হচ্ছে সব থেকে অধিক পুষ্টিকর এবং নিরাপদ পুষ্টি দেয়। আর মিঠা পানির মাছ তো আরও বেশি। কাজে সেক্ষেত্রে অনেক হারিয়ে যাওয়া দেশি মাছ গবেষকরা গবেষণা করে করে সেগুলি কিন্তু আজকে উৎপাদন করছে। আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। তাছাড়া মুরগির ক্ষেত্রেও গবেষণা করে করে বিভিন্ন ধরনের পাখি এখন উৎপাদন হচ্ছে। শুধু ডিমই না, মাংস মানুষ এখন খেতে পারছে। রাজধানীর শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে IMF।
সারা বিশ্বে জলবায়ু বিনিয়োগ এই মুহূর্তে 4 থেকে 12% বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংস্থাটির ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধান। আর বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানে গ্রিন বন্ড চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভৌগোলিকভাবেই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশ। এতে মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হয়ে পড়েন হাজার হাজার মানুষ। এর মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ বাংলাদেশের মধ্যে $1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। IMF এর বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সঙ্গে। বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাতেও দেয়া হয় গুরুত্ব। জলবায়ু বিষয়ে গবেষণায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা জরুরি, তবে ডেভেলপমেন্ট ব্যাংকের $600 মিলিয়ন তহবিল পর্যাপ্ত নয়। জলবায়ুর প্রভাব মোকাবিলায় ইনোভেশন সহ নতুন প্রকল্প নিতে হবে। IMF মনে করে সারা বিশ্বের জন্য প্রতি বছরে জলবায়ু অর্থায়ন প্রয়োজন $2 ট্রিলিয়ন। অর্থের সরবরাহ বাড়াতে প্রস্তাব আসে ক্লাইমেট বন্ড চালু করারও। আর্থিক প্রতিষ্ঠানেরও দায়বদ্ধতা রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। অর্থের সরবরাহ বৃদ্ধিতে গ্রিন বন্ডে বিনিয়োগ নিতে পারে ব্যাংকগুলো। বৈঠকে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশ্ব সংস্থার পাশাপাশি নিজস্বভাবে সক্ষমতা তৈরি করায় জোর দিচ্ছে IMF। এক্ষেত্রে ব্যাংকিং খাতে নতুন করে ক্লাইমেট বন্ড বা গ্রিন বন্ড চালুর পরামর্শ সংস্থাটির। এতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে মনে করছেন বিশ্ব বরেণ্য পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। IMF থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গেল এক মাস 11 দিনে শেয়ার শূন্য হয়েছে 42,424টি বিও অ্যাকাউন্ট। এভাবে দিন দিন বাড়ছে পুঁজিবাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা। হতাশার এমন তথ্য দিচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড CDBL। ঊর্ধ্বমুখী হতাশায় নিম্নমুখী হচ্ছে সূচক আর কমছে বাজার মূলধন। এই অবস্থায় আস্থার সংকট দূর করতে না পারলে কোনো উদ্যোগই ঘুরে দাঁড়াবে না দেশের পুঁজিবাজার, মত বিশ্লেষকদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। পুঁজিবাজারে বিনিয়োগ করতে প্রথমেই একটি বিও অ্যাকাউন্ট খুলতে হয় বিনিয়োগকারীকে। এর মাধ্যমেই তিনি তার মূলধন ও বাজার বুঝে কেনাবেচা করেন শেয়ার। এই বিও অ্যাকাউন্টের হিসাব রাখা সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড CDBL এর তথ্য বলছে, আশা নিয়ে পুঁজিবাজারে এসে হতাশার ঘরে ফেরা বিনিয়োগকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। শেয়ার বাজারে আর লেনদেন করবেন না এমন সিদ্ধান্তে সব টাকা তুলে নেওয়া বিও অ্যাকাউন্টের সংখ্যা গেল 5 মার্চে ছিল 3,15,957টি। বাজার ছাড়া বিনিয়োগকারী বাড়তে বাড়তে গেল 16 এপ্রিল এসে মূলধন শূন্য এই অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 3,58,421টিতে। পুঁজিবাজারে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু লেনদেন শুরু করার সাহস পাচ্ছেন না, ঊর্ধ্বমুখী হচ্ছে হতাশার এমন চিত্রও। এভাবে পুঁজিবাজারে বিমুখ বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে থাকায় এ সময়ে ঢাকার পুঁজিবাজারে মূলধন কমেছে 38,964 কোটি 8 লাখ টাকা, আর প্রধান সূচক হারিয়েছে 367 পয়েন্ট। পুঁজিবাজারের এমন নানা হতাশার পরিসংখ্যান বড় করার পেছনে দুষ্টচক্রকে দায়ী করছেন সাধারণ বিনিয়োগকারীরা। এই সিন্ডিকেটকে সমস্ত জায়গা থেকে উচ্ছেদ ঘটাতে না পারলে এই সমস্ত মার্কেটগুলোকে জনবান্ধব করে তোলা সম্ভব নয়। মানুষ হতাশ হয়ে এখান থেকে সব লস তো আছে, 60% লস। যেই ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসছে আমাদের ক্যাশ ক্যাপিটাল শেষ। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে খুঁড়িয়ে চলবে অর্থনীতির অন্যতম ভিত দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন ধরে বাজারটা হয়ে গেছে সম্পূর্ণভাবে কিছু গোষ্ঠী এবং কিছু ব্যক্তির হাতে জিম্মি। এটা নিয়ন্ত্রণ সংস্থা জানে, ওই ব্যক্তিরাও জানে, আর সাধারণ মানুষও জানে। এই জন্য কিন্তু এখন আমরা দেখছি প্রচুর মানুষ বাজার থেকে বের হয়ে যাচ্ছে। বাজারের স্বার্থে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বসে একটা সুন্দর পলিসিতে আসা উচিত। চলতি বছরের 18 জানুয়ারি শেয়ারের ফ্লোর প্রাইস বা বেঁধে দেওয়া দর তুলে দেওয়ার পর পুঁজিবাজার নিয়ে নতুন করে আশার স্বপ্ন বোনেন বিনিয়োগকারীরা। তবে সেই আশার গুড়ে বালি ছিটিয়ে ক্রমেই অন্ধকারের দিকে যাচ্ছে শেয়ার বাজার। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চড়া মূল্যস্ফীতির কারণে শিগগিরই কমছে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার, এমনটাই জানান মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরমি পাওয়েল। এতে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম।
চলতি বছরের শেষের দিকে 3 দফায় সুদ হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, এমনটাই আশা করছিলেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। তবে সুদ হার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেড চেয়ার জেরেমি পাওয়েল। চড়া মূল্যস্ফীতির কারণে শীঘ্রই সুদ হার কমানো হবে না বলে জোর দেন তিনি, অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে উচ্চ সুদ হার গুনতে হবে আরও কয়েক সপ্তাহ। বছরের শুরু থেকে মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দিয়েছে ফেড। মঙ্গলবার মার্কিন ও কানাডিয়ান অর্থনীতি বিষয়ক এক প্যানেল আলোচনায় জেরেমি পাওয়েল মূল্যস্ফীতির বর্তমান চিত্র নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানান। এক্ষেত্রে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত চড়া থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজনে বর্তমান সুদহার ধরে রাখার কথাও জানান তিনি। সুদহার 5.25% থেকে 5.5% মধ্যে স্থির রয়েছে, যা বিগত 23 বছরের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহের সরকারি তথ্য বলছে বছর ব্যবধানে মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল 3.5%, যা ফেব্রুয়ারিতে ছিল 3.2%। এ হার 2% রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ। এদিকে সুদহার কাটছাট হবে বিনিয়োগকারীদের এমন অনুমানের ওপর ভিত্তি করে এতদিন ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের বিশ্ববাজার। এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণ ছাড়ায় $2,400 মাইলফলক, কিন্তু অতি শীঘ্রই এই কাটছাট হচ্ছে না এমন সংবাদে কমছে স্বর্ণের দাম। বর্তমানে স্পট গোল্ডের প্রতি আউন্স লেনদেন হচ্ছে $2,389। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে কোম্পানির $1 বিলিয়ন চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভে নেমেছে সার্চ ইঞ্জিন গুগলের কয়েক ডজন কর্মী। মঙ্গলবার নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় নো টেক ফর অ্যাপাথেইট নামের একটি দলে বিক্ষোভ করে। তাদের দাবি $1.2 বিলিয়ন দীর্ঘমেয়াদী প্রকল্প নিঃশ্বাসের আওতায় ইসরায়েল সরকার ও তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ক্লাউড ও এআই পরিষেবা দেয় গুগল। এই চুক্তিতে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনও সম্পৃক্ত। ওই প্রকল্প ইসরায়েলকে গাজায় সামরিক অভিযানে সহায়তা দেয় বলেও দাবি তাদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। গরম বাড়ায় ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। বেড়েছে সব ধরনের ইলেকট্রনিক্স রিচার্জেবল পণ্যের দাম। খোঁড়া অজুহাত আমদানিকারকদের, লাগাম টানার দাবি ভোক্তার। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অগ্রাধিকার IMF-এর। সহায়তা বাড়ানোর প্রস্তাব ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধানের। গ্রিন বন্ড চালুর পরামর্শ। এবং বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে শুল্ক বাড়াতে চায় বাইডেন সরকার। প্রস্তাবের বিরোধিতা করল খোদ দেশটির 4 প্রধান ব্যবসায়িক সংগঠন। US ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে চিঠি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।